বসেন বসেন। আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। ওয়াজ মাহফিলে আসি আমরা, অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। আর সভাপতি সাহেব যেই কথাগুলা বললেন, ওইগুলাই আমাদের পাথেয়র জন্য যথেষ্ট। কেননা ওনারা আমাদের দেশের কর্ণধার, ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি। ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না, বা দেশে থাকতামও না। কোথায় থাকতাম আল্লাহই জানে। বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না। আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমার পরে যেই বক্তা উনি আসবেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন, তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন। বলে আমি আমার কথা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন। আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন। আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে। সবাই হুজুরদের কথা বলে, কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়ে বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। বসেন, আপনারা বসেন। আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্বওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে জ্বলছি। জন্ম থেকেই জ্বলা। আর কতদিন? আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। আমাদের সময়ের দাম আছে, আমাদের সময়ের দাম আছে। এরকম যে আমাদের সময়ের দাম নাই, বা আমাদের এইটা কইরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াজ করেই খাইতে হবে। আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখা দিছে। যেই আল্লাহ আমাকে জন্ম দিছে, উনি আমার খাওয়া তৈরি করেন নাই না? খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাকে এইভাবে করে খাইতে হবে। আপনাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করবেন না। বাস আমি যেটা বলছি, সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন, খারাপ না। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, আমার হাতে সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমার এইখানে লেখা আছে 9টা। দেখেন যদি লেখা না থাকে। এখন বাজে কয়টা বলেন তো আপনারা? হ্যাঁ, আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না? আন্তরিক না? আপনারা তো আন্তরিক না। আপনারা আমাকে 9টার সময় দিতে পারেন নাই। আপনারা এখন বাজতে শেষ 35 মিনিট আপনারা আমার লস করছেন। বিদায় আমি আপনাদেরকে সময় দিব কোত্থেকে? আমার তো ছিল 9টার থেকে আমি 10টা দিব আপনাদেরকে, 1 ঘন্টা। আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা। আমি তো যুবকদেরকে নিয়েই খেলি। যুবকদেরকে তো আমরাই তৈরি করছি। আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই, আমি দেখব কোত্থেকে? ওই 4 তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি তো জমিনেই ছিলাম না, 39,000 ফিট উপরে ছিলাম।
নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে। আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে। আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না, কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে, কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে। যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না। স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো যে উনি স্বপ্নে ভাবতেছে ঘুমের ভিতরে যে কাজ করা ফেলবে, তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ, বলে তুমি তো স্বপ্নে দেখতেছিল না সরকার কাজ করবা, আমরা টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছি, বিদায় তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি। আমার দেশের যুবকরা স্বাধীনতা আইনা দিছে। যুবকরা যদি না দাঁড়াইতো আরো 50 বছরের ভিতরে কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না। বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি। আমি জানি পেন্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে। পেন্টাগন চিনো তোমরা? হ্যাঁ, পেন্টাগন তো চিনো না, ঠিক না? কোন কামরায় পেন্টাগনে রিচার্জ চলতেছে বাংলাদেশের যুবক, এগুলা কি? বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা। নাইলে আমি গত বছর এখানে আসছিলাম রাত্র 1টার সময়। আমি জানছি আমি এইখানে আসবো কয়টায় জানেন? 8টার সময় জানছি আমি এইখানে আসবো। যদি আমি জানতাম তো আমি আসতাম না। কসম খোদার, আমাকে কেউ নিয়ে আসতে পারতো না। আমি জানছি 8টার সময় যে আমি এইখানে যেতেছি, কিন্তু আমি এর আগে জানতেছিলাম আমি আরেকটা মার্কেট আছে ওইদিকে। কি মার্কেট জানি? সুলতান মার্কেট যাব, কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসছে। আমি জানলে আসতাম না, আমার আসার ইচ্ছা ছিল না। সময়টা অনেক চলে গেছে। মানুষের মেমোরির ভিতরে একটা জিনিস সেট থাকে, সেটটা নষ্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি কি শোনাবো, কিন্তু এতটুকু শোনাবো যুবকদেরকে, যৌবনের মূল্যায়ন করো। কেননা তোমার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে। আমাদের সবার উপরই আল্লাহর বাজেট ব্যয় হইতেছে। যতই ব্যক্তিত্ব দেখাই না কেন, যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। এই এলাকায় বাড়ি আর ঘর আর বিল্ডিং কারো লেংটি পর্যন্ত থাকতো না, লেংটি। বিদায় তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যৌবনটাকে মূল্যায়িত করো। অমূল্য রত্ন আল্লাহ দিছেন। পুরুষকেও বলি পুরুষত্বের মূল্যায়ন করেন, মা বোনদেরকে বলি মাতৃত্বের মূল্যায়ন করেন। চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে। দুনিয়ায় কয়দিন? দুনিয়ার বাহাদুরি কয়দিন? হাতে আছে যতদিন, বা আপনি বাইচা আছেন যতদিন। নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়ায় দিছিল। বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে। আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়া ফেলতেছে, মাঝে মাঝে শুকায় আবার পানিও খায়। তো চিত্র তো দেখতেছি আমাদের চোখেই। দুনিয়ায় কতক্ষণ? আমি বেঁচে আছি যতক্ষণ, অথবা আমার কাছে আছে যতক্ষণ। যেদিন থাকবে না আমিও থাকবো না, আমার কাছেও থাকবে না। এই জন্যই মৃত্যু লগ্নে 4 জন ফেরেশতা আসে। প্রথম ফেরেশতা ধ্বনি দেয় কানের ভিতরে, ইনকতা আতিল আজাল অনকতা আতিল আমাল, তোমার বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা একটা চিৎকার দিয়া কানটাকে ফাটায় ফেলে, সালাল ইস্তেগাল, বড় ব্যস্ত ছিল, আল্লাহ ডাকলেও আসার সুযোগ হইতো না। আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? 5 বেলা কে ডাকে? 90% মানুষ নামাজ পড়ে না। আপনি ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত? ও যুবক, তুমি কি নিয়ে ব্যস্ত বলো আমাকে? কি নিয়ে ব্যস্ত তুমি? কোন দেহটা নিয়ে ব্যস্ত? এই দেহটা কে দিছে? কে দিছে দেহটা? পূর্ণতা কে দিছে?